নতুন জীবন, নতুন বাসায় কাটছে বিন্দাস। সবার আয়ু থেকে আমাদের 6টা মাস চলে গেছে। আমার নতুন ঘরে নতুন মেহমানের জন্ম হয়েছে। আমার দুঃখের ঘরে সুখের ছোঁয়া। আমার রাজকুমারী, হ্যাঁ, আমার গর্ভ থেকে একজন কন্যা সন্তানের জন্ম হয়েছে। সে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তার বাবা আমার জন্য নিষিদ্ধ পুরুষের খাতায় উপযুক্ত হয়েছে। আমার কন্যার বাবা নেই। জন্ম থেকে সে আর 5টা শিশুর মতো বাবার ছোঁয়া পায়নি। তাকে কখনো তার বাবা ছুঁতেও পারবে না, আমি ছুঁতেও দেব না। আমাদের মা মেয়ের জীবনে মাহিম নামক মানুষটি কোথাও থাকবে না। সে আছে আমার ঘৃণাতে, আমার অভিশাপে। আমি মনে করি তার মা বাবা সবটাই এখন আমি। তাকে নিয়ে দিব্যি আনন্দে এখন যাচ্ছে আমার দিন। আমার কন্যাটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই পৃথিবীটাও যেন নতুন রূপে আমাকে চুম্বন করতে শুরু করেছে। তার ছোট্ট হাত দুটি যখন আমার আঙ্গুল ছুঁয়েছে, তখন মনে হয় যেন পৃথিবীর সব কিছু ভুলে আমার এই মুহূর্তটাকে বিশেষ করে তুলেছে। ছোট্ট একটি প্রাণ, যে আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন। তার হাসি, কান্না, সব কিছু আমার এক নতুন পৃথিবীর সূচনা। মাতৃত্বের প্রতিটি দিন কষ্টের হলেও তার প্রতি মুহূর্তে ভালোবাসার দায়িত্বের গোপন শক্তি আমাকে এগিয়ে নিয়ে যায়। এই সন্তান আমার অজানা শক্তি, আমার অমিত্র। আমি তার নাম রেখেছি সুখ। ও আমার সুখ, শুধু সুখ নয়, সুখ ফাঁকি। তাকে আমি নিজের মতো ফুঁসে বড় করব। পৃথিবীর সকল কিছুর সঙ্গে আমি তাকে পরিচিত করব। আমি আমার কন্যাকে দুঃখ চেনাবো, সুখ চেনাবো, ক্ষুধা চেনাবো, বাস্তবতা চেনাবো, যাতে আমার মতো একই ভুল আমার কন্যা না করে। তাকে ঘিরে আমার হাজারটা কল্পনা জল্পনা। অদ্ভুত এই আনন্দের মাঝে আমার কাঁধে দায়িত্বটাও বেড়েছে। সে ছাড়াও আমার পাশে আমার মা রয়েছে, ছোট বোন রয়েছে। বড় হওয়ার সুবাদে তাদের দায়িত্ব আমার। ছোট বোনটা বড় হচ্ছে, সামনে তার পরীক্ষা। এরপর বিয়ে শাদিও একটা ব্যাপার আছে। এগুলো মানুষ নিয়ে বসে আর কতকাল খাওয়া যায়। আমার মাথায় উপর বাবার ছায়া নেই। আমার বট বৃক্ষটা হারিয়ে গেছে সেই কবে। রেখে গিয়েছে পেনশনের সামান্য কিছু টাকা। আমার বাবা স্কুল মাস্টার ছিল কিনা, ওটা দিয়ে চলে, কিন্তু ভালো ফলাফল আসেনি এখনো। যা এসেছিল সেই স্বল্প বেতনে আমার পোষবে না। এগিয়ে আমি একটু চিন্তিত বটে। ভালো চাকরি পাওয়ার সুযোগ নেই আমার। অনার্স কমপ্লিট হতে এখনও আমার 1.5-2 বছর বাকি। আমার পড়াশোনা শেষ হয়নি এখনও, মাত্র ইন্টারমিডিয়েট সার্টিফিকেট নিয়ে ভালো চাকরি পাওয়াটাও বিলাসিতা। আমি যে কি করি, যতই হোক লেখাপড়াটা চালিয়ে যেতে হবে। এর মাঝে যে কোনো একটা কাজ করাও সময়ের দাবি হিসেবে দাঁড়িয়েছে আমার জন্য। কোনো দিকে উপায়ত্তর না পেয়ে বসন্তের এক বিকেলে মাকে বললাম, ভালো চাকরি তো পাচ্ছি না মা, কি করবো বলো তো। মা অনেকক্ষণ ভেবে বলল, তোর জন্য একটি চাকরি পাওয়াটা মুশকিল হয়ে যাবে। চাকরি খোঁজা বাদ দিয়ে কোচিং সেন্টার খুলতে পারিস, শহরে এটা ভালোই চলবে। আমি ভেবে দেখলাম মায়ের আইডিয়াটা খারাপ না। আমি সেই মোতাবেক এগুলাম। বাসার কাছাকাছি একটা ঘর ভাড়া নিলাম, সেখানে খুলে ফেললাম কোচিং সেন্টার। অনলাইন থেকে শুরু করে শহরের আনাচে কানাচে ছাপিয়ে দিলাম আমার সুখ কোচিং সেন্টারের বার্তা। শিশু থেকে শুরু করে ইন্টারপুরো স্টুডেন্টকে আমি পড়াতে পারবো। শুরুতে আমি হাতে গোনা কজন শিক্ষার্থী নিয়ে শুরু করলাম আমার এই যাত্রা। বাচ্চা মায়ের কাছে রেখে আমি আমার সবটুকু শ্রম আর মেধা এখানে ঢেলে দিলাম। আমি নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে স্টুডেন্টদের পড়াতাম, যার ফলে ওরা ভালো রেজাল্ট করতো। খুব অল্প সময়ের মধ্যে চারপাশে আমার সুনাম বাড়তে লাগলো। ধীরে ধীরে মানুষজন আমার কোচিং সেন্টার চিনতে লাগলো, ভিড় বাড়লো। এরপর আর কখনো আমাকে স্টুডেন্ট নিয়ে ভাবতে হয়নি। সৎ পথে সাফল্য রয়েছে, পরিশ্রমী সেই সাফল্যের চাবিকাঠি, যা একদিন সুন্দর ফল দেয়। আমি এই মন্ত্রে বিশ্বাসী। আমি নিজের লক্ষ্য অটুট রেখে পরিশ্রম করতে লাগলাম। খুব শীঘ্রই সে ফল পেতে লাগলাম। আমি কয়েক ম্যাচে ভাগাভাগি করে এখন স্টুডেন্ট পড়াতে হয় আমাকে। এতে হেল্প করছে তন্নিও। এর মধ্যে ওর ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। এখন তন্নিও আমার সেন্টারে ছোট বাচ্চাদের পড়ায়। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দুজনের একটা গতি হয়েছে। এখন আর কাল কি খাবো, বাসা ভাড়া কীভাবে জোগাড় করব, বাচ্চার খরচ কিভাবে চালাবো, এ নিয়ে ভাবতে হয় না আমাদের এই সাফল্যে সবচেয়ে খুশি আমার মা তার সবটুকু দিয়ে সাপোর্ট করছে। আমি টের পেলাম বাচ্চা মা বোন নিয়ে মানসিক শান্তির কমতি নেই আমার দুনিয়া ঝলমল করছে ওদের ছোঁয়ায়। এরপর আর আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
সেবার এক বিকেলের কথা, যথারীতি বিকেলে কোচিং সেন্টারে বসে আমি বাচ্চাদের পড়াচ্ছিলাম। আচমকা কোত্থেকে যেন এলো রিদান ভাই। সে মাঝে মধ্যে প্রায় সময় পেলে আমাদের এখানে আসে, বাচ্চাদের সঙ্গে কথা বলে, ঘুরে যায়। এবার এসেছে বেশ কিছুদিন পর, তাও আমি তাকে দেখে আগ্রহ দেখালাম না। আমি যথারীতি তাকে এড়িয়ে চলি। আজও গেলাম। এতে অবশ্যই রিদান ভাইয়ের কিছু যায় আসে বলে মনে হয় না। তার আচরণ স্বাভাবিক। রিদান ভাই বাচ্চাদের সঙ্গে কথা বলে আমাকে এক প্রকার হুমকি করলো, আমায় একটা রং চা খাওয়াতো তনু। আমি একবার বেশ গম্ভীর কণ্ঠে বললাম, চা আপনি নিচে গিয়ে খেয়ে আসুন রিদান ভাই। এটা আমার পড়াবার জায়গা, বাসা নয়। এখানে আমি চা নাস্তা নিয়ে বসে থাকি না। রিদান ভাই কিয়ৎক্ষণ আমার দিকে ব্রু উঁচিয়ে চেয়ে রইল, আর কিছু বলল না। আমি সেসবে আগ্রহ দেখালাম না। রিদান ভাই বসে রইল আমার কোচিংয়ের একটা চেয়ারে। আমি বাচ্চাদের পড়ানোর টাইম শেষ। আমি তাদের ছুটি দিলাম, ওরা চলে গেল। রিদান ভাই তাও বসে আছে। বিরক্ত হলাম আমি। মানুষটা কি এখানে আজীবন থাকার কথা ভাবছে? আমি এক পর্যায়ে বললাম, যাচ্ছেন না কেন? আমি এখানে থাকলে অসুবিধা কি তোর? রিদান ভাইয়ের পাল্টা প্রশ্নে আমি আবারও বললাম, অবশ্যই আমার অসুবিধা আছে। আপনি চলে যান রিদান ভাই, আর কখনো এখানে আসবেন না। রিদান ভাই সঙ্গে সঙ্গে কিছু বলল না। অনেকক্ষণ পর বলল, এক্ষুনি চলে যাব? আর একটু বসি? বসে কি করবেন? আমার আরেক ব্যাচ পড়ানো বাকি, ওরা চলে আসবে। আপনি চলে যান। বারবার আমাকে চলে যেতে বলছিস কেন তনু? তোর কি মনে হয় আমি এখানে বসে ঘুমতে এসেছি? অনেক কাজ পেলে এখানে এসেছি। আসছেন কেন? আমি কি আসতে বলেছি আপনাকে? রিদান ভাই আমার কথা পাত্তা দিল না। বলল, তোর একটু সময় হবে, বের হবি একটু আমার সঙ্গে? আমি তার দিকে আর তাকালাম না, উল্টো ফিরে বললাম, না। যদিও আমার হাতে এখন অনেকখানি সময়। পরবর্তী ব্যাচের রেস্টুরেন্টে আসতে এখনো 30 থেকে 40 মিনিট বাকি। যতই হোক, সমাজের কাছে আমি একজন ডিভোর্সি নারী। ডিভোর্সি নারীদের কত শত দোষ। এরা কাজের জন্য যদি কোনো পুরুষের সঙ্গে কথা বলে, সমাজের মানুষ সেটাও পাকা চোখে দেখে। সেখানে রিদান ভাই বড়ই বেপরোয়া। আজকাল কেমন কেমন করে তাকায় সে আমার দিকে। তার গভীর চোখে চোখ রাখার মতো দুঃসাহস আমার হয় না। আমি কেন বদনামের ভাগিদার হতে চাই না? আমার কল্পনা ভিন্ন, বাস্তবতাও ভিন্ন। যতই আমি প্রতিবাদী আর সাহসী নারী হই, এই সমাজেই আমি করছি বাস। এখানকার সঙ্গে তাল মিলিয়ে আমাকে থাকতে হয়। আমার সম্মান আমাকেই দূরে রাখতে হবে। আমার থেকে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে রিদান ভাই উঠে দাঁড়ালো। পকেট থেকে কিছু চকলেট বের করে টেবিলে রাখলো। গম্ভীর কণ্ঠে একবার আমায় শুধালো, সুখের জন্য এনেছিলাম। এরপর আর এক মুহূর্ত দেরি করলো না। রিদান ভাই বাইরে বের হলো। এই জিনিস সে ফ্রাই করে। সুখকে খুব স্নেহ করে রিদান ভাই। কিন্তু চকলেট আদৌ সুখের জন্য? আমার বাচ্চা মেয়ে, সে কি করে চকলেট খাবে? তাকে আমি এসব কখনো দিই না। তবু ওর বয়স 6 মাস থেকে রিদান ভাই আসলে ওর নামে চকলেট নিয়ে আসে। কারণ কি? এ কারণ ভাবতে চাই না আমি। আমার ভাবনার মাঝে রিদান ভাই অনেক দূর চলে গেল। আমি তাকে পিছন থেকে ডাক দিলাম, রিদান ভাই। রিদান ভাইয়ের পা থেমেছে, কিন্তু লোকটা আর পিছনে ফেরেনি। আমি সাফা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আপনি আর কখনো এখানে আসবেন না রিদান ভাই, এমনকি আমাদের বাসাতেও না। রিদান ভাই প্রত্যুত্তরে কিছু বলল না, এমনকি আমার দিকে তাকালোও না। এলোমেলো পায়ে আমার চোখের সামনে থেকে অদৃশ্য হলো। মানুষটা কি কষ্ট পেল আমার ব্যবহারে? আমি এসব একটিবারও ভাবলাম না। কেবল সাফা একটা দীর্ঘশ্বাস ফেলে নিলাম। এরপর আবারও ব্যস্ত হলাম নিজের কাজে। আজ শুক্রবার, আমার ছুটির দিন। এই দিনটাতে সুখের সঙ্গেই আমি কাটাই। মেয়েটার সপ্তাহে একদিন মাকে কাছে পেয়ে ছাড়তেই চায় না। বারবার কোলে উঠে জাপটে ধরে মাকে, বুকের সঙ্গে মিশে থাকে। তখন কি যে সুখ সুখ লাগে আমার। আজও সুখকে নিয়ে বসার ঘরে বসেছিলাম আমি। তন্নি মা আজ বাসায় নেই। ওরা দুজন এক আত্মীয়ের বিয়েতে গিয়েছে। আমি যাইনি। বাসায় আজ আমি আর আমার সুখ। হঠাৎ পাশের ফ্ল্যাটের ভাবি এলো আমাদের বাসায়। এই ভাবিটা খুব ভালো, কিন্তু কথা একটু বেশিই বলে। আজও শুরু হলো তার কথার ঝুলি। তনু, কি হয়েছে জানো? কি হয়েছে? মাহিম নামটা শুনতে পেয়েই রক্ত গরম হয়ে গেল আমার। আমি তাকে মাঝপথে থামিয়ে দিয়ে চেঁচিয়ে বললাম, আমার সামনে এই নামটা কখনো উচ্চারণ করবেন না ভাবি।
কতবার নিষেধ করেছি আপনাকে। জগতের একটাই নাম যা আমি ভীষণ ঘৃণা করি, এই নামটা আমার বক্ষস্থল থেকে আমি মুছে দিয়েছি। এই নাম আমি আর শুনতে চাই না, জানতে চাই না। কিন্তু এই ভাবিটা বারবার এই নামটাই বলে, কারণ উনি মাহিমদের এলাকার লোক। কিভাবে যেন সে আমাকে চিনে ফেলছে। তবু আমি তাকে শুরু থেকে এসব বলতে বারণ করেছি। আজ অনেকদিন পর আবারও শুরু হলো ওনার পুরনো কথা। এতে এবার চরম রাগই লাগছিল আমার। উনি এমন কেন? এর মধ্যে ভাবি আবারও বলল, আমায় তুমি মাহিমকে খুব ঘৃণা করো, তাই না তনু? আমি এবার সুখকে আঁকড়ে ধরে বসা থেকে উঠে দাঁড়ালাম। ওনার থেকে উল্টো দিকে ঘুরে বললাম, ওরা আমার ঘৃণাতেও নেই ভাবি, ওরা রয়েছে আমার অভিশাপে, আমার গোপন দীর্ঘশ্বাসে। তোমার অভিশাপ ওদের জীবনে লেগেছে তনু, খুব করে লেগেছে। তুমি জিতে গেছো তনু, তুমি জিতে গেছো। জেল থেকে বের হওয়ার পর মাহিমের খুব ভালোই চলছিল, কিন্তু তোমার অভিশাপ ওদের পিছু ছাড়েনি জানো। মাসখানেক আগে মাহিমদের সপরিবার অ্যাক্সিডেন্ট করেছে। ওদের মেয়েটা সেই জায়গাতেই মারা গেছে। মাহিমও তার স্ত্রী মরতে মরতে বেঁচে গিয়েছে, কিন্তু এ বেচার থেকে মরে যাওয়াটা মন্দ নয়। মাহিমের দুটো পাই কাটা গেছে, এখন চলতে ফিরতেও পারছে না একা একা। ওর বউয়ের মাথাতে আঘাত লেগেছে, মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। এর চিকিৎসা চালাতে চালাতে মাহিম তো পথে বসেছে। আমার কি যে হলো, আচমকা বুকের ভেতর থেকে একটা ভার চলে গেল। মানুষের এরকম একটা মর্মান্তিক ঘটনা শুনে কেউ হাসতে পারে? কি অদ্ভুত! আমার মুখে সাফা হাসি লেগেছে। ভাবি আমাকে আমার অদ্ভুত আচরণকে আগাগোড়া পর্যবেক্ষণ করে পুনরায় শুধালো, তনু তুমি খুশি হয়েছ তনু? জানি না, তবে এমন মনে হয় এর থেকে আনন্দদায়ক খবর আমি আর কখনো শুনিনি। ভাবি হাসলো, বলল খুব জোরালো গলায়, ফফ কাউকে ছাড় দেয় না, কাউকে ছাড়ে না, এটা তো ওদের পাওনা ছিল। আমিও তার সঙ্গে তাল মিলিয়ে সন্মনে গলায় বললাম, রব কাউকে ছাড় দেয় না, তাই না ভাবি? ভাবি হাসলো, আমার দিকে এগিয়ে ফিস করে বলল, জানো, ডক্টর বলেছে ওরা আর কখনো বাবা মা হতে পারবে না। ঠিক সেই সময় আমি উপলব্ধি করলাম, রবের বিচার এই জগতে বসেই হয়। রব যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। আমরা অনেক সময় সেটা দেরিতে উপলব্ধি করি। আজ মনে হচ্ছে আমার রাজ্য সুখেই ভরা। আমি আমার সুখকে বুকের সঙ্গে মিশিয়ে সুখে গলায় আওড়ালাম। অতঃপর সেদিন মানুষ চিনেছি, ঠকেছি, তবুও আমি ভালো থেকেছি। শিখেছি প্রতারণার মাঝে সত্যের খোঁজ, হারিয়ে গিয়ে ফিরে পাওয়ার মজাটা বুঝেছি। যে ঠকিয়েছে সে শিখিয়েছে আমি বিশ্বাস বাংলায় কেমন করে গড়া যায়। তাই তো আজ বলি নিশ্চিন্ত মনে, ঠকেছি বলে সুখে আছি প্রাণ ভরে। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা এখানেই শেষ। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।